इनकलाब एक लड़ाई है जुल्म और नाइंसाफी के खिलाफ। इनकलाब एक हथियार है आदमी पर आदमी का शोषण रोकने के लिए। इनकलाब एक ऐलान है देश के नौजवानों को एकजुट करने के लिए। इनकलाब एक चेतावनी है इस बर्बर सरकार को होशियार करने के लिए। इनकलाब एक पुकार है सोए हुए आवाम को उठाने के लिए। इनकलाब एक आवाज है दबे हुए जमीर को जगाने के लिए। এবং আমার কাইজার নগরের কমরেডরা আপনারা জানেন আজকে এটা সারা ভারতবর্ষের প্রোগ্রাম, শুধু আমার চট্টগ্রাম বা আমার হাওড়া এলাকার হাওড়া রিভার সাইড বা হাওড়া ওয়ানের প্রোগ্রাম নয়। আজকে আমাদের অল ইন্ডিয়া রেলওয়ে পার্টির জেনারেল সেক্রেটারি কমরেড শ্রী গোপাল মিশ্র উনি ভারত সরকারকে চেতাবনী দিয়েছেন এবং যে চেতাবনী আমাদের চেতাবনী দিবস আজকে পালন করতে পেরেছেন। আপনারা জানেন যে আমাদের এই ডিএর ব্যাপারে যে চেতাবনী উনি দিয়েছিলেন এবং যার ফলে উনি বলেছিলেন যে আমাদের স্টাফ সাইড থেকে উনিও জেসিএম এর স্টাফ সাইড সেক্রেটারি উনি যে কথা বলেছিলেন যে আমাদের এই ডিএ অবিলম্বে বকেয়া দিনকে ডিএ তোমাদের যে দেওয়ার কথা ছিল না দেওয়া হলে 15 তারিখের মধ্যে 16 তারিখ থেকে আমরা সারা ভারতবর্ষে আন্দোলন করব। এবং সেই কথা শুনে সেই আন্দোলন শুনে জানে যে উনি কেন্দ্রীয় সরকারের এখন আমরা অনেক সহ্য করেছি এবং সাথে আমরা সেই 3 কিস্তি দিয়ে পেয়েছি এবং আরেক কিস্তি দিয়ে আমাদের হয়তো হবে, সেটা পরের কথা ওনারা বলেছিলেন দেব। আজকে যেটা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে যে ওই একটা পাইপ লাইনের মধ্যে দিয়ে যাবে আর যে মারাঠিয়ারি কাউন্টারে দুধ নেওয়ার মতন একটা ট্যাঙ্কে ফেলে দেবে আর যার যখন দরকার পয়সা দিয়ে কিনে নেবে, সেই সিচুয়েশনের জন্য আজকে এই চেতাবনী দিবস। আমি বলবো যে আমাদের এখানে আমার উপস্থিত আছেন আমাদের রিভার সাইড ব্রাঞ্চের সম্পাদক কমরেড সুশান্ত গাঙ্গুলি, আমাদের হাওড়া ওয়ার্ডের অফিসাররাও আছে, আমার হাওড়া ওয়ার্ডের অফিসার, আমাদের যুব জোনাল কোঅর্ডিনেটর কমরেড পলাশ ঘোষ আছেন। আমি আগে কমরেড পলাশ ঘোষকে বলবো, আমাদের যুব নেতা আপনারা সবাই চেনেন তাকে, পলাশ ঘোষকে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। হ্যালো কমরেড, এখানে উপস্থিত আছেন রিভার সাইড শাখার সম্পাদক সহ শাখা নেতৃবৃন্দ, টিএলআই নেতৃবৃন্দ, হাওড়া 1 নম্বর শাখার কর্মকর্তাবৃন্দ এবং সর্বোপরি এই শটিং ইয়ার্ড এলাকার আমার সংগ্রামী দাদা এবং বন্ধুরা। আপনারা শুনলেন প্রশান্ত বিশ্বাসের কাছে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন আজকে ওয়ার্ল্ডিং ডে চেতাবনী দিবস আজকে পালন করছে। কারণ যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার এই সময়কালের মধ্যে নিয়েছে, শুধু এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন নয়,
विगत यदि 15 दिन धरे अपनी खबरेर कागज अगर आप लोग अखबार में आप लोग देखिएगा, इस 15 दिन में जो जो सिद्धांत जो पॉलिसीज सेंट्रल गवर्नमेंट ने इम्प्लीमेंट करने का कोशिश किया, हर एक पॉलिसी हम लोग का लेबर लोग जो है, हम लोग जो सार्वजनिक क्षेत्र में काम करते हैं या असैनिक क्षेत्र में जो लोग काम करते हैं, ये सभी के लिए ये एंटी लेबर पॉलिसीज ये केंद्रीय सरकार द्वारा इम्प्लीमेंट करने का कोशिश चल रहा है। पार्लियामेंट में अभी तक जो जितना भी बिल पेश हुआ, सब बिल आपका प्राइवेटाइजेशन के लिए, आपका बैंक प्राइवेटाइजेशन के लिए, आपका LIC प्राइवेटाइजेशन के लिए, सारे समूचा बिल आपका प्राइवेटाइजेशन के लिए वो बिल केंद्रीय सरकार এই সময়কালের মধ্যে পার্লামেন্টে পাস করিয়েছে। আমরা জানি না, এবং সব থেকে যেটা আশ্চর্যজনক ঘটনা এই সময়কালের মধ্যে হয়েছে যে বিরোধী যে কণ্ঠস্বর তাকে রদ করে এই বিলগুলোকে একতরফাভাবে পাস করানো হয়েছে। এটা হচ্ছে আজকে ভারতবর্ষের সব থেকে বড় অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত। যে চরম ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার এই সময়কালের মধ্যে এই বিষয়গুলো করেছে। আর আমার এই জাতীয় সম্পত্তি রেল, শুধু রেল কেন, রেল, ব্যাংক, বিমা সমস্ত কিছু তারা জলের দরে বিক্রি করে দেবে এই সিদ্ধান্তটা কার্যকর করার জন্য এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন। এই পাইপলাইনের মধ্যে দিয়ে একের পর এক ইন্ডাস্ট্রি যাবে, আর পাইপলাইনের উল্টো দিকে আদানি, আম্বানি, মেহুল চোকসিরা দাঁড়িয়ে থাকবে। একটার পর একটা কোম্পানি বেরোবে আর একটার পর একটা কেনার জন্য তারা এক এক করে সেই টেন্ডার করবে, টেন্ডার নিয়ে সেগুলোকে কিনবে। এই হচ্ছে আগামী দিনের কেন্দ্রীয় সরকারের পলিসি। এর বিরুদ্ধে আমরা সার্বিকভাবে সারা ভারতবর্ষ, আমার ইস্টার্ন রেলে সমস্ত জায়গায়, হাওড়া ওয়ান শাখার অন্তর্গত, রিভার সাইড শাখার অন্তর্গত সমস্ত জায়গায় এই পলিসির বিরুদ্ধে এই লড়াইটা সর্বাত্মক আমরা দিচ্ছি। আর প্রশ্ন হচ্ছে যে এর বাইরে আরো অনেক মানুষ আছেন, আজকের কর্মসূচিতে এই সংখ্যক মানুষ আছেন, আরো নিশ্চিতভাবেই অনেকে আছেন যারা এদিক ওদিক কাজ করছে। তারা ভাবছেন আমার চাকরিটা সুরক্ষিত না, আগামী দিনে রেলটা থাকবে না। দায়িত্ব নিয়ে বলছি, রেলটাকে রাখবে না এই সরকার। যেভাবে একের পর এক পোস্ট সারেন্ডার হচ্ছে, আমার আপনার লিভিং পোস্ট চলে যাবে। আমরা ভাবছি সুখের চাকরি করছি, প্রতিদিন প্রতি মাসে আমার 30 তারিখে মোবাইলের মাধ্যমে মেসেজে আমার অ্যাকাউন্টটা ক্রেডিট হচ্ছে, কিন্তু আগামী দিনে এই ক্রেডিটটা হবে কিনা, আবার আপনার পাশের বাড়ির যারা বেকার ভাইরা অপেক্ষা করছে যে রেলে প্রবেশ করবে, তাদের আগামী দিনে রেলের চাকরিটা করার সুযোগ থাকবে কিনা, এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমি আমাদের অনুরোধ করবো, বিশেষ করে যারা এই প্রজন্মের শ্রমিক কর্মচারী, প্রায় 7 লক্ষ শ্রমিক কর্মচারী বর্তমানে ভারতবর্ষে, যদি 13 লক্ষ টোটাল হয়, আজকে 7 লক্ষ শ্রমিক কর্মচারী বর্তমানে ভারতবর্ষের নতুন প্রজন্মের শ্রমিক কর্মচারী। তাদের আগামী দিনে অনেকদিন রেলটাকে দেখার সময় আছে। গাঙ্গুলি তারা দেখেছেন, এখানে সুব্রতরা আছেন, বিভিন্ন সরকারের সময় তারা রেলটাকে দেখেছেন, আর আজকে বর্তমানে এই বিজেপি সরকারের সময় রেলটাকে আমরা সবাই দেখছি। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। চাকরি সুরক্ষিত নয়, অসংগঠিত ক্ষেত্রে যারা ভাইরা আছে, তাদের যে কন্ট্রাক্টর আছে, তারা এক অসহনীয় পরিবেশ তৈরি করে রেখেছে। তাদের PSI সঠিকভাবে দিচ্ছে না, তাদের পেমেন্ট সঠিকভাবে হচ্ছে না। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সার্বিক ইউনিটির ওপর জোর দিচ্ছি, সার্বিক জোটের ওপর জোর দিচ্ছি। আমাদের এই প্ল্যাটফর্মের সমস্ত অর্গানাইজেশনকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা জানি এখানে আমাদের সংগঠন আছে, তারা আসবেন না, সারা বছর তারা কাজ করে না, খালি বছরের নির্দিষ্ট সময় ফ্লেক্সের মাধ্যমে তারা সেই বিষয়গুলোকে বলার চেষ্টা করে। আমরা চাই মানুষের সার্বিক ঐক্য হোক। আমার রেলের ভেতরে যেমন সার্বিক ঐক্য, আপনি রেলের বাইরেও তেমনি হবে। আমাদের যারা কথা বলবে, অন্তত রেল বাঁচানোর যারা কথা বলবে, এই পার্লামেন্টের মুখে আজকে বর্তমানে রেল বাঁচানোর কথা বলার রোধ কর, সেই রেল বাঁচানোর যারা কথা বলবে সেই সমস্ত মানুষজনকে আমাদের সামিল করতে চাই। আর তার পাশাপাশি আগামী, আপনারা পত্রিকায় দেখেছেন, আগামী 27 তারিখ গুরু দায়িত্ব আমাদের সামনে এসছে। সারা ভারতবর্ষের কৃষক যে ফ্রন্ট, যে মোর্চা, তারা একদিনে ধর্মঘট ডেকেছে তাদের কারা আইনকে বাতিল করার লক্ষ্যে। আমরাও এই ধর্মঘটে সামিল হবো, কারণ আমাদের সাথে পেনশন জড়িত রয়েছে, আমাদের সাথে রেল বাঁচানো জড়িত রয়েছে, আমাদের সাথে রেল বাঁচানো জড়িত রয়েছে। সার্বিকভাবে কৃষকদের এই লড়াইতে যদি আমরা সার্বিকভাবে থাকতে পারি, তাহলে বর্তমানে যে প্রশাসন, যে সঠিকের প্রশাসন বলুন, নিজের প্রশাসন বলুন, যেভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শ্রমিক কর্মচারীদের উপর করছে, একটু হলেও তারা ভাববে আগামী দিনে। আসুন, যে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে 27 তারিখটাকে মাথায় রেখে আগামী দিনে এই সরকারটাকে পরিবর্তনের লড়াই যদি আমরা না লড়তে পারি, তাহলে কিন্তু আমাদের ঐক্য, আমাদের এই লড়াই, এই রেল বাঁচানো, দেশ বাঁচানোর সার্বিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই সার্বিকভাবে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, নতুন প্রজন্মের শ্রমিক কর্মচারীর পক্ষ থেকে পুরনো যারা নেতৃত্ব আছেন, সিনিয়র যারা নেতৃত্ব আছেন, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মাধ্যমে নিশ্চিতভাবে আমাদের রেল বাঁচবে। আজকে আপনার সঠিকার এলাকায় এই যে ডেমনস্ট্রেশন কর্মসূচি হচ্ছে, নিশ্চিতভাবে সফল হবে। মেমোরান্ডাম দেওয়া হবে স্থানীয় তারিখে সামনে রেখে, কিন্তু বাধ্য করতে হবে প্রশাসনকে আলোচনায় বসে, নাহলে
আমাদের লড়াইটা মাটিতে দিয়ে আগামী দিনে যে দাবিগুলো আছে সেই দাবিগুলোকে আমাদের ছিনিয়ে আনার লক্ষ্যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, এই কথা আপনাদের সামনে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। কিন্তু আছে কথা কমরেড শুনলেন, কমরেড পলাশ ঘোষ, আপনারা সবাই জানেন শিবক্তা পলাশ। এবারে আমাদের সামনে বক্তব্য রাখবেন রিভারসাইড শাখার সম্পাদক কমরেড সুশান্ত গাঙ্গুলি। সাথী সভাপতি উপস্থিত আমাদের ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়নের যুব জোনালের কনভেনর কমরেড পলাশ, উপস্থিত হাওড়া ওয়ান শাখার নেতৃবৃন্দ, রিভারসাইড শাখার নেতৃবৃন্দ এবং শর্টিংহাটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের কর্মচারীবৃন্দ এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লাইটিং ও এসিসি যারা কর্মচারী রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ছোট করে কমরেড পলাশ প্রায় সার্বিক অবস্থাটা রেখেছে আপনাদের কাছে এবং আমাদের রেল শ্রমিক কর্মচারীদের কি করণীয় সে বিষয়টাকে উল্লেখ করেছে। আমি তারই মাঝখান থেকে দু তিনটি কথা আপনাদের কাছে বলতে চাই। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রোগ্রাম যা আমরা করেছি ইতিমধ্যে, আমরা আগে বলতাম প্রতিবাদ করতে হবে, এখন আমরা গত বেশ কয়েকটা মিটিং থেকে বলা শুরু করেছি এবং কর্মচারীকে মনটাকে বোঝার জন্য এবং তার মস্তিষ্কে দেওয়ার জন্য আমরা বলছি যে প্রতিরোধটাকে গড়ে তুলতে হবে। কেননা যদি আমরা রেল শ্রমিক কর্মচারী প্রতিরোধ না করি তাহলে গত 10-12 দিন আগে যে দেশের অর্থমন্ত্রী সীতারামন যিনি ঘোষণা করেছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্য দিয়ে সারা ভারতবর্ষে যে কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলো আছে, রেল সহ ব্যাংক, বিমা, ডক, অর্ডিন্যান্স ফ্যাক্টরি সহ ভারতবর্ষের যে কটা কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলো আছে তার প্রত্যেকটাই বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। এলআইসির ক্ষেত্রেও দেখেছেন যেখানে 49% শেয়ার যেটা ছিল সেটাকে 74-75% শেয়ার এখন বাইরের লোকের কাছে দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু গত শীতকালীন অধিবেশনে আমাদের পলাশ বলেছিল যে সংখ্যার নিরিখে সংখ্যার উপর জোর দিয়ে তারা এই বিলগুলোকে পাস করিয়ে নিয়েছে। আমরা এটাও লক্ষ্য করছি কৃষকরা গত 10 মাস যাব দিল্লির বুকে, দিল্লির প্রান্তে তারা তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যে কৃষি আইন সরকার সংসদে পাস করেছে, বিশেষ করে 3টে কৃষি আইন, যার বিরুদ্ধে শ্রমিক কৃষকরা তারা আন্দোলন সংগ্রাম করছে। এবং গত কদিন আগে পরশুদিনকে দেখেছে, পরশুদিনের আগের দিন হরিয়ানায় কৃষক নেতাকে লাঠি পেটা করে তাকে খুন করা হয়েছে। এইরকম একটা পরিস্থিতি সারা ভারতবর্ষের বুকে বর্তমান স্বৈরাচারী সরকার তারা এটাকে প্রয়োগ করছে। আজকে যারা আমরা ট্রেড ইউনিয়ন ফ্রন্টে আছি, শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় চাকরি করি, আমাদের যে অধিকারগুলো ছিল সেই অধিকারগুলোকেও শ্রম আইনের পরিবর্তন ঘটিয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষকে 4টে শ্রম কোডের মধ্যে নিয়েছে তার অধিকারকে হরণ করতে চাইছে। এইরকম একটা বাস্তব পরিস্থিতি আমরা সম্মুখীন হয়েছি। তাহলে আমরা রেল শ্রমিক কর্মচারী হিসাবে আমাদের প্রথম টাস্কটা হচ্ছে এটাই যে আজকে বর্তমান সরকার যে নীতিগুলোকে গ্রহণ করেছে, একদিকে আমরা যেমন যদি খুব ভালো করে লক্ষ্য করেন, কমরেড পলাশ বলছিল যে 2004-এর পর যে শ্রমিক কর্মচারী, এনপিএস এর শ্রমিক কর্মচারী, ভারতীয় রেলের প্রায় 6.5 থেকে 7 লক্ষ শ্রমিক কর্মচারী এসেছে। আজকে ডিভাইন পেনশনে মানাতে 2004-এর আগে যে শ্রমিক কর্মচারী তার সঙ্গে প্রায় 6 লক্ষ, প্রায় 12.5 লক্ষ এই হচ্ছে কাজ। আমরা যারা সরাসরি ভাবে রেলের চাকরি করছি, আবার এর বাইরেও প্রায় 6 লক্ষ কর্মচারী রয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী, যারা রেলের বিভিন্ন দপ্তরের কাজগুলোকে তারা করছে। যেমন শর্টিংহাটের ক্ষেত্রে এই যে সমস্ত পরিষ্কারের কাজগুলো করছে এগুলো সবটাই করছে আউটসোর্স এজেন্সি কর্মচারী। বিধানসভা ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখবেন রেল চেঞ্জিং থেকে শুরু করে সবটাই করছে আউটসোর্স এজেন্সি শ্রমিক কর্মচারী। আজকের দিনে যে বাস্তব পরিস্থিতি, সরকার তার নীতির পরিবর্তন করেছে, অর্থাৎ সরকারি কর্মচারী আর থাকবে না, যা থাকবে সবটাই থাকবে হচ্ছে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী। এইরকম একটা পরিস্থিতি কিন্তু নিয়ে এসছে। আমরা বুঝতে পারছি না বা বুঝলে সেটাকে আমরা প্রকাশ করছি না যে 2004-এর পরে শ্রমিকের সংখ্যা 7 লক্ষ,
আর 5 লক্ষ 5.5 লক্ষ 6 লক্ষ এসছে কিন্তু ডিফাইন, আর তার সাথে সাথে কিন্তু 6 লক্ষ চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারী। কারণ সরকার চিন্তা করছে যে চুক্তিভিত্তিক শ্রমিক কর্মচারীদের তার দায়বদ্ধতা সরকারের নেই, তাকে প্রভিডেন্ট ফান্ড দিতে হবে না, তাকে স্বাস্থ্য বীমার কোনো সুযোগ দিতে হবে না, তাকে অন্যান্য যে সামাজিক সুরক্ষাগুলো আছে তাকে দিতে হবে না। তাই শ্রমিক কর্মচারীকে শিক্ষিত দাসে পরিণত করার যে নীতি বর্তমান সরকার গ্রহণ করেছে, তার মানে হচ্ছে যে আগামী দিনে আমাদের শ্রমজীবী মানুষ তার যে অধিকার, ভারতবর্ষের মানুষের যে অধিকার, খেটে খাওয়া মানুষের যে অধিকার, কৃষকের যে অধিকার, গরিব মানুষের যে অধিকার, সরকার তার দায়বদ্ধতা দিয়ে দেখবে সেই জায়গা থেকে সরে আসছে। এইরকম একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। আমরা দেখলাম যে অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে যখন বেসরকারিকরণের কথা উল্লেখ করলে, অর্ডিন্যান্স ফ্যাক্টরি শ্রমিক কর্মচারীরা তার ধর্মঘট ডাকলো। আমরা অতীত দিনে দেখেছি এসা প্রয়োগ করতো, তার সাথে সাথে এবারে কিন্তু নতুন করে সংযোজন করলো যে যারা সেখানেতে অংশগ্রহণ করবে ধর্মঘটে, তাহলে সেই শ্রমিক কর্মচারীগুলোকে তাদের চাকরি ছেদ করা হবে, অর্থাৎ চাকরি থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই নয়, তার সাথে সাথে অন্যান্য শ্রমিক কর্মচারী যারা অন্য ট্রেডে অন্য জায়গায় চাকরি করে, সেটা রেলে চাকরি করতে পারে, ব্যাংকে চাকরি করতে পারে, বিমা চাকরি করতে পারে, তারা সলিডারিটি জানাবে, তাদের করতেও কিন্তু এই আক্রমণ নেমে আসবে, অর্থাৎ হুমকি দিয়েছে। তাই কাজে কাজে যে সরকারের যে স্বৈরাচারী আচরণ সেটা তার কাজের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। তাই ভারতবর্ষের শ্রমজীবী মানুষের কাছে আজকের দিনে প্রতিরোধ করা ছাড়া কোনো রাস্তা আমাদের কাছে নেই। তাই আপনাদের কাছে বলা যে আমরা অতীত দিনে বলেছিলাম যে আমাদের এখানে যেতেই সরকার ঘোষণা করেছে 152 জোড়া ট্রেন, তার পরবর্তীকালে বললাম যে জায়গাটা সেটা স্টেশন, এগুলোকে সম্পূর্ণভাবে বেসরকারিভাবে করা হবে। অর্থাৎ নির্মলা সীতারামন পরবর্তীকালে ঘোষণা করলেন এবং ভারতবর্ষের সরকার বর্তমানে সরকারের নীতি ঘোষণা করলেন 400-র উপরে ট্রেন, তার সাথে সাথে 100-150-র উপরে আমাদের বিভিন্ন স্টেশন, 52-50টার মতো স্টেশন এবং বেশ কিছু অংশের রেলের যে কিলোমিটার, রেলের যে জায়গাগুলো রয়েছে, রেলের যে ট্রেন লাইন পাতা আছে, তার সম্পূর্ণভাবে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। আমরা যারা হাওড়া অঞ্চলে চাকরি করি, আপনারা জানেন যে রেল মিউজিয়াম রয়েছে, রেল মিউজিয়ামের পাশাপাশি সার্কুলার মুখগুলা যেটা রয়েছে গোলাবাড়ি থানার পাশে, এই অংশটাকে সম্পূর্ণভাবে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হবে। ভারতবর্ষের যে রেল স্টেডিয়াম গুলো আছে, রেলের বিভিন্ন যে জায়গাগুলো যেগুলো রয়েছে, ভারতবর্ষের রেলের ক্ষেত্রে যে সমস্ত লাইন গুলো আছে, সেগুলোকে কিন্তু এই ধরনের বহুজাতিক সংস্থার হাতে হোক, দেশীয় হোক আর বিদেশি সংস্থাই হোক, তাদের হাতে তুলে দিতে চাইছে বর্তমান সরকার। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গার ক্ষেত্রে আস্তে আস্তে সংকুচিত হচ্ছে রেলের সমস্ত পরিকাঠামো, আস্তে আস্তে রেলের সরকারি জায়গাগুলোকে সংকুচিত করছে, এইরকম একটা বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। সঠিক কথাই বলেছে পলাশ, যে পাইপ লাইনটার কথাটার অর্থ সেটাই যে একদিকে সরকার ওই পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন সংস্থাগুলোকে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে ঢুকিয়ে দেবে, আজকে অপর প্রান্তে থাকবে আদানি আম্বানির মতো বিভিন্ন বহুজাতিক সংস্থা, তারা ওখান থেকে বেছে বেছে কোম্পানিগুলো হিসেবে তারা তুলে নিয়ে তাদের সেই সংস্থাতে পরিণত করবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসাবে আগামী দিনে আমাদের কোনো জায়গা থাকবে না। আমরাই হবো শেষ প্রজন্মের জায়গা। আমরা কি মেনে নিতে পারবো এই বিষয়টা? একদিকে যেমন আমাদের কর্মচ্যুতি হওয়ার আশঙ্কা, তার পাশাপাশি যে ব্যবস্থাটা রয়েছে আগামী প্রজন্মের যে কেন্দ্রীয় সরকারের চাকরি করার যে অধিকার, সেই অধিকারটাও কিন্তু আগামী দিনের প্রজন্মের থাকবে না। এইরকম একটা পরিস্থিতি কিন্তু শুরু হয়েছে হবে। তার সাথে সাথে কি লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় 46টা সংস্থা আছে আন্ডারটেকিং, তাই 46টা সংস্থায় কিন্তু আজকে বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ করার পর্যায়ে চলে এসছে। আজকে সেখানে শ্রমিক কর্মচারী হাহাকার পরিস্থিতি ঘটে এসছে। বিএসএনএল এর মতো সংস্থা, একটা প্রফিটেবল সংস্থাকে গত 10 বছরের মধ্যে একটা প্রান্তিক জায়গায় নিয়ে চলে এসছে সরকার। তাই বাঁচতে যদি হয়, আজকে দলমত নির্বিশেষে আমরা কে কি রাজনীতির সাথে রয়েছি, কে বাইরে কি রাজনীতি করছি, কে কাকে ভোট দিচ্ছি, বিষয়টা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় এটা যে ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থাগুলোকে বাঁচাতে হবে। আজকে বাঁচানোর জন্য যে লড়াই করার যে প্রতীকী, সেটা একমাত্র লাইন ভান্ডাই করতে পারে। গত 10 মাস ধরে কৃষকরা আন্দোলন করছে, সেখানেও লাইন ভান্ডা। ভারতবর্ষের শ্রমজীবী মানুষের জন্য লড়াই করছে, সেখানেও লাইন ভান্ডা। সেই জন্যই আমাদের শক্তিকে যদি বুঝিয়ে দিতে হয়, আগামী 27 তারিখে যে ধর্মঘট কৃষকরা ডেকেছে, আমরাও সিদ্ধান্ত গ্রহণ করেছি রেল কর্মী কর্মচারী হিসাবে আমরাও সেই ধর্মঘটে সামিল হব। এই কারণেই ধর্মঘটে সামিল হব যে আজকে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ হিসাবে
শ্রমিক কর্মচারীও আমরা বিপন্ন। আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে চলেছি, বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি আমরা। সেই সাথে সাথে হায়ার অ্যান্ড ফায়ারের যে নির্দেশ সরকারের আধিকারিকরা তারাও সেটা প্রয়োগ করছে। এখন আধিকারিকদের মধ্যে কিছু জায়গায় ভয় ভীতিও জন্মেছে। তারা মনে করছে যে আজকে যদি ট্রেড ইউনিয়নরা না থাকে তাহলে রেলটাই বেসরকারিকরণ হবে, আমিও বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাব। এটাও যেমন একটা অংশ। আবার আর একটা অংশ হয়েছে সরকারের আইনটাকে বলবৎ করার জন্য শ্রমিক কর্মচারী যাতে একজোট না হতে পারে তার জন্য তারা বিভিন্নভাবে দমন পীড়ন নীতিও তারা গ্রহণ করছে। আমরা দেখলাম গত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গত কদিন ধরে ওখানের ক্ষেত্রে একটা সাধারণ সেকশন ইঞ্জিনিয়ারও তাদের যে জায়গা যে দাবিগুলো রয়েছে তাদের সাথে বসেন না, এইরকম উদ্যোগপূর্ণ আচরণ দেখেছি। আমরা সেই জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এলাকায় যে অংশটা হতো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আজকে কাল্টিভেট করা আছে এই নির্মাণে বিকেল 4টার সময় সেখানে সমবেত হবে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শ্রমিক কর্মচারী। আপনাদের যারা শটিং ইয়ার্ডের শ্রমিক কর্মচারী আছে সেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে হোক আর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে হোক, বিকেল 4টার এই কর্মসূচির ক্ষেত্রে আপনারা তো লিলুয়া দিয়েই চান বিকেল 4টাতে সেইখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে অফিস আছে সেই অফিসের বিপুলের পারের যে অফিস সেখানে সেই কর্মসূচি হবে। আবার তার সাথে সাথে প্রশাসনের চোখের জায়গা দেখানোর জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ট্রেন লাইটিং প্ল্যাটফর্ম এবং ট্রেন লাইটিং ঝিলের পক্ষ থেকে হাওড়া স্টেশনে বিকেল 3:20 যখন সরাইঘাট যায় ওই মধ্যে দিয়ে শ্রমিক কর্মচারী যাবে, ওই অঞ্চলে ব্যাপকভাবে শ্রমিক কর্মচারী এই ন্যাশনাল পলিটাইজেশন পাইপলাইনের বিরুদ্ধে হাওড়া স্টেশনে সে কর্মসূচি পালন করবে। উদ্দেশ্যটা হচ্ছে সার্বিক প্রতিবাদ থেকে প্রতিরোধ আন্দোলনকে রূপান্তর ঘটানো। এবং তার সাথে সাথে এখানকার শ্রমিক কর্মচারীরও পাস আছে, যে কর্মচারীরা মেনটেন্যান্স করছেন, যে কর্মচারীরা অফিসে বসে আছেন, যে কর্মচারীরা বিভিন্ন কারণে আসতে পারেননি তাদের কাছে ওই বার্তা নিয়ে যেতে হবে। আজকে আর বসে থাকার সময় নেই, আজকে আর রাজনীতি করার সময় নেই, আজকে পেটের জন্য রুটির জন্য আজকের পরিস্থিতিকে তাদের কাছে তুলে ধরতে হবে। আসুন সর্বস্তরের শ্রমিক কর্মচারী ঐক্যের মধ্য দিয়ে আজকের সরকারের নীতির পরিবর্তন করতে হবে। যদি নীতির পরিবর্তন না করতে পারি তাহলে সমগ্রভাবে সরকারটাকে পরিবর্তন করতে হবে 2024 সালে। আদারওয়াইজ আমাদের কাছে কোনো অল্টারনেটিভ নেই, এটাই আমাদের কাছে সিদ্ধান্ত হোক। আর গুটি আজ থেকেই সাজাতে হবে। তাই আপনাদের কাছে আমি দীর্ঘায়িত করবো না, গাড়িগুলো ঢুকে গিয়েছে, আপনারা মেনটেন্যান্সে যাবেন, বিভিন্ন কর্মসূচি আজকে রয়েছে। তাই সেই অর্থে আপনাদেরকে একটাই কাজ, আপনারা প্রতিরোধ থেকে প্রতিরোধ আন্দোলনে আজকে রূপান্তর হওয়া ছাড়া না হলে আগামী দিনে যদি সরকার এই হাওড়া স্টেশন থেকে যদি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালাতে চায়, আমরা যেমন ইস্টার্ন রেলের মেন্স ইউনিয়নের পক্ষ থেকে বলেছি, সরকারকে চেতাবানি দিয়েছি, বলেছি যদি মনে করে সরকার হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন এই জায়গা থেকে তারা বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালাবে তাহলে শ্রমিক কর্মচারী তার প্রতিহত করবে। যদি সরকার মনে করে তাহলে শ্রমিক কর্মচারী গায়ের মধ্যে ট্রেনটা চালিয়ে যাবে, আমরা তাদের যদি রাস্তা বন্ধ করে তার জন্য শ্রমিক কর্মচারী সার্বিকভাবে প্রস্তুত আছে। আমরা মরবে মরছি, তাই করতেই যদি হয় মরবো তো একবারই। তাই হবে প্রতিবাদ থেকে প্রতিরোধ থাকবে। আমরা ওই জন্যই তো 1968 সাল হোক, 1964 সাল হোক, 1974 সাল হোক, এই যে ব্যাপকভাবে শ্রমিক কর্মচারী তার অধিকারগুলোকে রক্ষা করাতে তারা প্রাণ দান করেছে। আগামী 21 তারিখও আমরা শহীদ দিবস পালন করব সেই কর্মচারীদের কথা ভেবেই তো। সেটাই হবে আগামী দিনের ক্ষেত্রে। তাই সরকার যদি 2022-23 সালে বেসরকারি গাড়ি চালাতে হয় তাহলে আগামী দিনে যারা কর্মচারী পড়ে থাকবে তারা বলবে যে এই কর্মচারীরা শহীদ হয়েছিল বলে রেলটাকে বাঁচিয়ে রাখতে পেরেছিল। হয়তো সেই আগামী প্রজন্মের লোকেরা সেই 21 তারিখে যেমন শহীদ দিবস 68 সালের কথাটা আজকের প্রজন্ম ভাবছি, তাহলে 2022-23 পরে যারা প্রজন্ম যাদের কথা আমরা রেলটাকে রেখে যাবো তারাও নিশ্চিতভাবে আমাদের কথা ভাববে। আর সমাজের আপামর শিক্ষিত সমাজের যুবক যুবতীরা যারা সরকারি প্রতিষ্ঠানটাকে রেখে গেলে তারাও আগামী দিনে সরকারি চাকরি পাবে। এই দ্বিমুখী লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কাছ থেকে শেষ করে দিচ্ছি।